গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস করাবো। আগের দিন প্রথম অধ্যায়ে অবরোহণ আরোহণ এইগুলো আমি করিয়েছিলাম। আজকের প্রথম অধ্যায়ের নেক্সট যে টপিকটা ছিল সেটা হলো ভৌমজলের কার্য। এখানে আমি কোনগুলো করাবো? ভৌমজলের কাকে বলে, মানে সংজ্ঞা, এর উৎস কী, আর স্তর বিন্যাস, এইগুলো আজকে করাবো। এর মধ্যে যেটা বলার যে ভৌমজল কাকে বলবো। ভৌমজল মানেই তোমরা যে টিউবওয়েল যে জলটা খাও সেই জলটা কিন্তু ভৌমজল মানে বা উপপৃষ্ঠীয় জল, মানে ভূপৃষ্ঠের ঠিক নিচে যে জল থাকে তাকেই আমরা ভৌমজল বলি। মানে মাটির নিচের জলকে এক কথা সোজা পাতি বাংলায় যদি বলা যায়, মাটির নিচের জলকেই সাধারণত আমরা ভৌমজল বলে থাকি। তবে ভৌমজলের মধ্যে একটা আলাদা ধরনের বৈশিষ্ট্য থাকে, কি যে ভৌমজল কিন্তু অবশ্যই চলনশীল হতে হবে। ভৌমজল মানে এই নয় যে কোনো একটা জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে, এরম নয়। ভৌমজল মানে তার মধ্যে প্রবাহ থাকবে, মানে চলনশীল হবে ঢাল অনুযায়ী। অবশ্যই সেখানকার লোকাল যে শিলার ঢাল আছে সেই অনুযায়ী ভৌমজলে চলাচল হবে। তাহলে ভৌমজল কাকে বলবো? মাটির নিচের বা ভূপৃষ্ঠের নিচের যে জল তাকেই আমরা ভৌমজল বলবো। তাহলে ভৌমজলের সংজ্ঞা অসুবিধা নেই, এটা মোটামুটি আমরা এক কথাই বলতে পারি, মাটির নিচের জলকেই আমরা ভৌমজল বলি। এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে উৎস। আমরা সবাই জানি যে ভৌমজল বা মাটির নিচের জল কোথা থেকে আসে। সবাই এক কথাই বলবে, এই বৃষ্টির জল মাটির উপরে পড়ে, সেটা চুইয়ে চুইয়ে নিচে যায়, ওই নিচে গিয়ে ভৌমজল তৈরি করে। একদমই ঠিক। কিন্তু এখানে একটা মজার কথা আছে যেটা সবাই খেয়াল করি না, যে বৃষ্টির জল বা বরফ গলা জল ওপর থেকে পড়লো ভূপৃষ্ঠের উপরে, কিন্তু জলটা নিচের দিকে বৃষ্টি এরকম এখানে জমা হয়ে চুঁয়ে চুঁয়ে নিচের দিকে যায়, কিন্তু হঠাৎ করে কোথাও গিয়ে দাঁড়িয়ে যায় কেন? কিসের জন্য দাঁড়িয়ে যায়? তাহলে কোনো একটা কিছু রয়েছে যেটা কি না ওই জলটাকে আর যেতে দেয় না। এই যে কিছু একটা রয়েছে যে জলটাকে তার নিচে আর যেতে দেয় না, এই স্তরটাকেই বলা হয় অপ্রবেশ্য স্তর। কি বলা হয়? অপ্রবেশ্য স্তর। যার নিচে আর এই গ্র্যাভিটির জন্য এই জল চুইয়ে নেওয়া মানে কি, গ্র্যাভিটি একে টানে, মাধ্যাকর্ষণ একে টানে, কিন্তু সেই বল টানতে থাকে, কিন্তু একটা জায়গায় এসে এরম অপ্রবেশ্য শিলাস্তর পড়ে গেলে সেখান থেকে আর নিচে যেতে পারে না। যেমন ভালো করে খেয়াল করে তোমরা এটাও খেয়াল করে দেখবে, এরম ধরো একটা পাত্র আছে, পাত্রে যদি জল আমরা ওপর থেকে ঢালি, কিন্তু জলটা জমে কোথা থেকে? নিচ থেকে জলটা জমতে জমতে থাকে, তাই নয় কি? জলটা নিচ থেকে, কেন? যে নিচে একটা অপ্রবেশ্য লেয়ার ছিল। এখানেও সেম তাই। ভূপৃষ্ঠের নিচে কোনো একটা স্থানে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে এবং তার উপরে যদি এই যে স্তরগুলোর মধ্যে দিয়ে জল আসে সেগুলোকে বলা হয় প্রবেশ্য শিলাস্তর। এটা অপ্রবেশ্য। তাহলে কি হতে হবে? অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলেই তবেই কিন্তু ভৌমজল বা ভৌমজল স্তর তৈরি হবে। বোঝা গেল? এবার এখান থেকে জমতে শুরু করবে, এরকমভাবে আরও জমতে শুরু করবে, এইভাবে ভৌমজলটা জমে। এবার আমি যেটা বলার, উৎসগুলো কি কি, একটা তো বললাম যে প্রথম হচ্ছে আবহিক
এইগুলো এখানে কিছু কিছু উৎস অনুযায়ী একে শ্রেণীবিভাগ করা হয়। যেমন প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে আবহিক জল। তোমাদের আসি আবহিক জল কি। আবহিক জল কি? যেটা ওই বৃষ্টি বা অধঃক্ষেপণ, যে কোনো ধরনের অধঃক্ষেপণের মধ্যেই তো বৃষ্টি আছে, থেকে যে জলটা মাটিতে বা নদীতে যায় এবং সেটা চুইয়ে চুইয়ে যখন মাটির নিচে চলে যায় তখন সেটাকে আবহিক জল বলে। আবার 2 নম্বর হচ্ছে কি সহজাত জল। এই তিনটের মধ্যে কিন্তু একটা অনেক সময় চলে আসে। সহজাত জল কি? যে পাললিক শিলা তৈরি হওয়ার সময় আমরা জানি তাহলে আবহিক জলটা কি? আবহিক জল হলো যে আবহাওয়ার যেসব আবহাওয়া মানে আকাশ থেকে বা যেগুলো ওপর থেকে পড়ে মাটিতে, যেমন বিভিন্ন অধঃক্ষেপণের বিভিন্ন যে ধরনগুলো আছে, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, হ্যাঁ, সিল্ট, এই যেমন আছে, এইগুলো যখন মাটিতে পড়ে এবং চুইয়ে চুইয়ে যখন মাটির নিচে কোনো জায়গায় অপবিশ্র শিলাস্তর পেলে সেখানে গিয়ে জমা হচ্ছে, বা নদীর মধ্যে দিয়ে চুইয়ে চুইয়ে পার্শ্ববর্তী মানে স্তরগুলো যখন জলপূর্ণ হয় বা সম্পৃক্ত হয় তখন যে ভৌমজল তৈরি হয় সেটা হচ্ছে আবহিক জল। আগেই বলেছি। সহজাত জল পাললিক শিলা তৈরি হওয়ার সময় পলির যে স্তরের মধ্যে, যেমন আমরা জানি জীবাশ্ম পলির স্তরের মধ্যে জমা পড়ে, ওইরকম জলকণা বা অনেক সময় জল পলির মধ্যে থেকে যায়, সেই জলকে বলা হয় সহজাত জল। আবহিক জল, সহজাত জল। আর একটা আছে হচ্ছে উৎসন্দ জল। ম্যাগমা জানো তো, যখন কাদার মতো যখন ম্যাগমা যখন জমতে থাকে তখন ম্যাগমার ভিতরে কিছু জল থেকে যায়, সেই জলটাকে বলা হয় উৎসন্দ জল। এটাও একটা ভৌমজলের উৎস। আর একটা আছে সামুদ্রিক জল বা মহাসামুদ্রিক জল, যাই বলবে, সেই জলও তোমার ভৌমজল হিসাবে থাকতে পারে, ভৌমজলকে রিচার্জ করে আর কি, ভৌমজল স্তরকে। তাহলে উৎসগুলোর মধ্যে তিনটে পেলাম, আবহিক জল, সহজাত জল, উৎসন্দ জল। বোঝা গেল এই তিনটের মধ্যে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই তিনটের মধ্যে আসে তোমাদের। এবার এইবার এখানে একটা বলার যে জল আসলেই যে মাটির ভিতরে যাবে এবং সেটা ভৌমজল হয়ে যাবে, এইটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। এই জায়গাটায় একটু ভালো মন দিয়ে শুনতে হবে, কিন্তু এই জায়গাটায় যে দুটো জিনিস কি, একটা হলো প্রবেশ্যতা আর একটা হলো সচ্ছিদ্রতা। এই দুটো জিনিস আমরা আলাদা করে বোঝার চেষ্টা করব। খুব সোজাভাবে দেখো, একটু 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 মন দিয়ে শুনবে, বুঝতে পারবে আশা করি। প্রথম বলি সচ্ছিদ্রতা। সচ্ছিদ্রতা কি? যে কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাটাকেই বলা হয় সচ্ছিদ্রতা। সচ্ছিদ্রতা কি? যে কোনো একটা বস্তুর মধ্যে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেটাই হচ্ছে সচ্ছিদ্রতা। তাহলে একটা বস্তু এর মধ্যে ধরো এই একটা ফাঁকা, ফাঁকা জায়গাগুলো ধরো একটা রুটির টুকরোর মধ্যে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেইগুলোই যদি আমরা সচ্ছিদ্রতা ধরে নিতে পারি, একটা রুটির পিস। তাহলে প্রবেশ্যতা কি? প্রবেশ্যতাটা সচ্ছিদ্রতা থেকে পুরোপুরি আলাদা। কি? যে ওই বস্তুর মধ্য দিয়ে কতটা সহজে জল চলাচল করতে পারে
সেটাই হলো ওই বস্তুর বা ওই শিলাস্তরের প্রবেশ্যতা। তাহলে সচ্ছিদ্রতা কি? সচ্ছিদ্রতা মানেই ফাঁকা জায়গা, কতটা ফাঁকা জায়গা আছে। আর প্রবেশ্যতা মানে কতটা জল সহজে চলাচল করতে পারে। বোঝা গিয়েছে দুটো জিনিস কি? এবার বলতে এইবার অনেক সময় হয় যে সচ্ছিদ্রতা বেশি হলেই কি প্রবেশ্যতা বেশি হবে? না, এরম হতে পারে না। ফাঁকা জায়গা আছে বলেই যে জল সহজে চলে যাবে এরম কিন্তু ভাবার কোনো কারণ নেই। অনেক শিলা আছে সচ্ছিদ্রতা অনেক বেশি কিন্তু প্রবেশ্যতা অনেক কম, এরম প্রচুর উদাহরণ আছে। হ্যাঁ, সচ্ছিদ্রতা এবং প্রবেশ্যতা দুটোই যদি বেশি হয়, বিশেষ করে প্রবেশ্যতা যদি বেশি হয়, তবেই কিন্তু ভৌমজলের ক্ষেত্রে বা ভৌমজল স্তর রিচার্জের ক্ষেত্রে খুব প্রয়োজন। হ্যাঁ, মানে প্রবেশ্যতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে ভৌমজলের জন্য। সচ্ছিদ্রতা এবার তুমি বলতে পারো সচ্ছিদ্রতা ইম্পর্টেন্ট, কিন্তু তুলনামূলকভাবে প্রবেশ্যতা বেশি দরকার। সচ্ছিদ্রতা এবং প্রবেশ্যতা দুটোই দরকার, তার মধ্যে বেশি দরকার ভৌমজলের জন্য প্রবেশ্যতা। এবার আসছি যেটা একদম যেটা তোমাদের ইম্পর্টেন্ট, একদম যেটা জানতেই হবে, সেটা হচ্ছে ভৌমজলের স্তর বিন্যাস। এই লাস্ট থার্ডেরটা করবো আমরা। মুছে দিই। প্রথমে দুটো এরকম লাইন টেনে নেবে, নিয়ে মাঝখান থেকে এরকম ভাগ করে দেবে, এরকম মাঝখান দিয়ে ভাগ করে দেবে। ওপরেরটা লিখবে ভাদস স্তর, কী লিখবে? ভাদস। নিচেরটা লিখবে ফ্রিয়েটিক। বোঝা গেল? নিচেরটাকে আবার এইভাবে এদিকে দুটো ভাগ করে নেবে, আর ওপরেরটাকে এদিকে তিনটে ভাগ করে নেবে। সবার নিচেরটা লিখবে স্থায়ী সম্পৃক্ত স্তর, এটা মুখস্থ করতে হবে এটা। আর এটা অস্থায়ী সম্পৃক্ত স্তর। সম্পৃক্ত স্তর আর লিখলাম না। ভাদস স্তরের প্রথমটা হচ্ছে কৈশিক স্তর, নিচ থেকে লিখ কৈশিক স্তর। তারপর হচ্ছে মধ্যবর্তী ভাদস স্তর, আর ও সবচেয়ে উপরেরটা হচ্ছে মৃত্তিকা জল, মৃত্তিকা জল স্তর। এই তাহলে কটা লেয়ার হলো? 5টা লেয়ার। এইভাবে ছবি এঁকে নেবে। এবার বলি, যে কোনো ধরনের জল এখান থেকে অভিকর্ষজ টানে নিচের দিকে যাবে, এবং এর নিচে সবাই জানি যে জলটা দাঁড়াবে কোথায়। আমরা সবাই আগেই বলেছি কোথায়? অপ্রবেশ্য শিলাস্তর থাকতে হবে, অবশ্যই অপ্রবেশ্য শিলাস্তর থাকতে হবে। এইটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। এবার জলগুলো এসে গ্র্যাভিটি টানছে, তাই এই পর্যন্ত এসে আর যেতে পারছে না, এখানে একটা অপ্রবেশ্য শিলাস্তর রয়ে গেছে। এই যে ভৌম জলস্তরের সবচেয়ে নিচের স্তর বা অপ্রবেশ্য শিলাস্তরের ঠিক ওপরের স্তরটাকেই, যেখানে সারা বছর জল থাকে, সারা বছরই এই লেয়ারে কিন্তু জল থাকে, এই রকম স্তরকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর বা স্থায়ী ফ্রিয়েটিক স্তর। বুঝে গিয়েছে? এটা কোনো সমস্যা আছে? এটা হয়ে গেল, এটা আমরা রাইট করে দিলাম। তার উপরে স্থায়ী সম্পৃক্ত স্তরের উপরে ফ্রিয়েটিক স্তরের মধ্যে যে স্তরটি রয়েছে, যেখানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই স্তরের ভৌম জলের স্তরের বা ভৌম জলের যে ঊর্ধ্বপৃষ্ঠ তার ওঠানামা করে। মানে এই লেয়ারটায় সারা বছর জল এরম স্থায়ীভাবে সবসময় পাওয়া যায় না। এখানে যেমন স্থায়ী সবসময় পাওয়া যায়, এখানে যেমন গরমকালে এই জলটা আস্তে আস্তে নেমে যায় নিচের দিকে, আবার বর্ষাকালে আবার জল বেশি আসলে তখন আবার এটা কিন্তু ফুলফিল হয়ে যায়। তাই ওই ঋতুর সঙ্গে সঙ্গে বা গরম বাড়লে নিচে নেমে যাবে, আবার গরম কমলে বা বৃষ্টি বেশি হলে তখন এটা আবার পরিপূর্ণ হয়ে এটা আবার
ভর্তি হয়ে যায়। ওই জন্য এর নাম অস্থায়ী, স্থায়ী নয়। সম্পৃক্তটা স্থায়ী নয়, তাই একে অস্থায়ী সম্পৃক্ত স্তর বলা হয়। অস্থায়ী ফিওটিক সম্পৃক্ত স্তরও বলে। এইটা গেল ফিওটিক স্তর হয়ে গেল। প্রথমত দুটো ভাগে ভাগ করা যায়, প্রথম হলো ফিওটিক, আর একটা হলো ভাদস। ফিওটিককে আবার দুটো, সেই দুটো বললাম। তারপরে এই স্তরটা হলো কৈশিক স্তর। এইখানে জল, কেন এর নাম কৈশিক? কৈশিক প্রক্রিয়া কি? তোমরা কৈশিক প্রক্রিয়া কোথায় দেখতে পাও? দেখবে কৈশিক প্রক্রিয়া যে ল্যাম্পের যে সলতে দিয়ে যে তেল আস্তে আস্তে করে ওপরে উঠে আগুন জ্বলে অনেকক্ষণ দিয়ে, বা তোমরা প্রদীপের আলোতে দেখবে যে সলতে দিয়ে যে তেলটা আস্তে আস্তে আসে এবং সেটাই পুড়তে থাকে, সলতেটা পুরো পুড়ে যায় না। এই যে প্রক্রিয়াটা, এইটা হলো কৈশিক প্রক্রিয়া। তাহলে কৈশিক স্তর কোনটা বলবো? এই ফিওটিক স্তর যেখানে শেষ হচ্ছে এবং ভাদস স্তর যেখানে শুরু হচ্ছে, সেইখানের প্রথম স্তর বা ভাদস স্তরের সবচেয়ে নিচের স্তরটি হলো কৈশিক স্তর। কেন আগে কৈশিক বলে? এইখানে জল কৈশিক প্রক্রিয়ায় এই অস্থায়ী সম্পৃক্ত স্তর থেকে ওপর দিকে উঠতে থাকে। বোঝা গেল? এখান থেকে জল ওপর দিকে উঠতে থাকে। কৈশিক প্রক্রিয়া কোথায় দেখা যায়? তোমরা প্রদীপের আলো দেখেছো নিশ্চয়ই। তো প্রদীপের যে সলতে যেখানে আগুনটা জ্বলে আর তেলটা যেখানটায়, দুটোর মধ্যে কিন্তু একটু ডিস্টেন্স থাকে বা দূরত্ব থাকে, কিন্তু তেল ঠিক ওই পোলতের ভিতর দিয়ে ঠিক দেখবে টানে টানে, ওই আগুনের টানে টানে ঠিক আগুনের কাছে চলে আসে এবং ওই আগুনটা অনেকক্ষণ স্থায়ী হয়। এই যেভাবে ওই পোলতের মধ্যে দিয়ে দেখা যায় না, কিন্তু তেলটা আস্তে আস্তে যেতে থাকে, এইটাকেই, এই প্রক্রিয়াটাই হলো কৈশিক প্রক্রিয়া। এইটা এই স্তরে দেখা যায়। এই স্তর এই এলাকাটায়, মানে এই জোনটায় যত বড় বড় গাছ আছে তাদের শিকড় এই এলাকা থেকে জল সংগ্রহ করে। এইটা কিন্তু এর একটা ক্যারেক্টার। বোঝা গেল? এখানে কৈশিক প্রক্রিয়ায় জল আসে, এইখানে গাছেরা সব জল কিন্তু এই এলাকা থেকে গাছের শিকড়গুলো সংগ্রহ করে, মানে এই জায়গা থেকে হলো। এর পরবর্তী হচ্ছে এর ঠিক ওপরে, কৈশিক স্তরের ঠিক ওপরে হচ্ছে মধ্যবর্তী ভাদস স্তর। এই মধ্যবর্তী ভাদস স্তরে জল সেইভাবে পাওয়া যায় না গাছে, এবং সেই জল গাছের পক্ষেও উপযোগী নয় একেবারেই। গাছ যে এখান থেকেই নেবে, কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো আকারে ছোট, সেই সব গাছগুলো কিন্তু তাদের শিকড় কিন্তু এই এলাকা থেকে জলগুলো সংগ্রহ করে, এবং এই এলাকা থেকে জল মাটির কোণার গায়ে এমনভাবে আটকিয়ে থাকে যে যেটা সংগ্রহ করা গাছের পক্ষে খুব কষ্টকর। মানুষ তো দূরেই থাক, গাছ পর্যন্ত ওই জল নিতে খুব একটা সুবিধা হয় না গাছের। হ্যাঁ, তাই এই এলাকায়ও গাছের শিকড় খুব কম, বেশিরভাগ তো বললাম এই স্তর থেকে নেয়। তারপরে যেটা সবার উপরে যেটা রয়েছে, যেটা আমরা ভূপৃষ্ঠের একদম মাটি যে স্তরটা রয়েছে, মানে যার উপর আমরা মূলত থাকি, সেই স্তরটা হচ্ছে মৃত্তিকা জলস্তর। এই স্তরে কি? মৃত্তিকা জলস্তরে এখানে মাটির গায়ে এমনভাবে জল থাকে যে ওই জল কোনোভাবেই কোনো উদ্ভিদ ব্যবহার করতে পারে না। হ্যাঁ, এইটুকুনি বললে এই স্তর বিন্যাসটা হয়ে গেল। এইবারে একটা বলা, এই ভাদস স্তরের মধ্যে কিছু অস্থায়ী বা কিছু জায়গা, লোকাল কিছু জায়গায় এরম অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করতে থাকে। এবং সেখানে ওই জল এই নামার সময়, ওপর থেকে জল যখন নিচের দিকে নামে, তখন এখানেও জল জমে যায়। এইগুলোকে বলা হয় পার্চার্ড অ্যাকুইফার। পার্চার্ড অ্যাকুইফার বা স্থানীয় অ্যাকুইফারও বলে। এখানে যে দুটো জিনিস বলার আছে, আর অ্যাকুইফার কথাটা কি? এই যে অ্যাকুইফার কথাটা বললাম, অ্যাকুইফার মানে হচ্ছে, অ্যাকুইফারের অ্যাকচুয়াল মানে যদি বলো, অ্যাকুইফার আর এই ফিয়েটিক স্তর হলো একই। অ্যাকুইফার মানেই ফিয়েটিক স্তর, যে স্তরে জল বা ভৌমজল থাকে সবসময়,
সেই স্তরটাকে বলা হয় অ্যাকুইফার। আর একটা যে আমাদের যেটা মানে এর সঙ্গেই একটা জানতে হয় সেটা হচ্ছে অ্যাকুইক্লুট। অ্যাকুইক্লুট এটা কি? এই অ্যাকুইফারে তো জল থাকে বললাম, আর অ্যাকুইক্লুটটা কি? অ্যাকুইক্লুটেও প্রচুর পরিমাণে জল থাকে, কিন্তু সেই জলটা অত্যাধিক প্রবেশ্যতা কমের জন্য সেই জলটা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না। মানে জল প্রচুর আছে স্তরে, কিন্তু ওই জলটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তাই এই ধরনের স্তরকে, মানে এই জলটাকে ব্যবহার করা যায় না, এই ধরনের স্তরকে আমরা অ্যাকুইক্লুট বলি। আবার অ্যাকুইফার দু ধরনের হয়, অনেক সময় আসে। একটা হচ্ছে মুক্ত অ্যাকুইফার আর একটা আবদ্ধ। মুক্ত আর আবদ্ধ কি? যখন একটা অপ্রবেশ্য শিলাস্তর আর নিচে প্রবেশ্য শিলাস্তর থাকে, মানে ওপরেরটা এইটা অপ্রবেশ্য শিলাস্তর, এইটা, আর এইটা হচ্ছে না, এটা প্রবেশ্য, এটা অপ্রবেশ্য শিলাস্তর। তাহলে জল এখানে এসে এখানে যে জল জমবে এবং যে ভৌমজলের স্তর তৈরি হবে সেটাকেই বলা হবে মুক্ত অ্যাকুইফার। আর যদি এরা দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে কোনো প্রবেশ্য শিলাস্তর থেকে যায়, তখন এই দুদিক দিয়ে বদ্ধ, ওই জন্য তখন এর মধ্যে যদি এই স্তরের মধ্যে যদি জল জমে, তখন এই স্তরকে বলা হয় আবদ্ধ অ্যাকুইফার। বোঝা গেল? তাহলে দু ধরনের হয়, একটা হলো মুক্ত, সেখানে ওপরে প্রবেশ্য নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকবে, আর যেখানে দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে প্রবেশ্য শিলাস্তর থাকবে তখন সেখানে হবে আবদ্ধ অ্যাকুইফার। এই আবদ্ধ অ্যাকুইফারের একটা ধরন হলো আর্তেজীয় কূপ, যেটা ফ্রান্সের একটা জায়গায় প্রথম হয়েছিল। সেই শহরের নাম ছিল আর্তেজীয়, সেই গ্রামের নাম। সেইখানে যে কূপ হয়েছিল, কোনো রকম পাম্প ছাড়াই যে জল ওঠে, ওটা কিন্তু আবদ্ধ অ্যাকুইফার। এরা এদিক থেকে জল আসবে এইখানটায়, এইখানে জল জমবে, এইখানে হাইড্রোলিক প্রেশারের জন্য জল, এখানে যদি আমি কোনো কূপ খনন করি তাহলে জল এইভাবে বেরোতে থাকবে। এটা আর্তেজীয় কূপ, এটাও অনেক সময় আসে। এটা কিন্তু আবদ্ধ অ্যাকুইফারের উদাহরণ। তাহলে আমাদের ভৌমজলের কার্যের যে টপিকটা ছিল সেটা এখানে শেষ করলাম। তোমাদের যদি কোনো অন্য কিছু জানার থাকে, মানে এই সম্বন্ধিত, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো যে স্যার এটা আমাকে একটু বুঝিয়ে দিন, বা এটা একটু আমি ঠিক বুঝতে পারিনি, তাহলে আমি ওটা বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।